হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স অধ্যায় ৮ স্নেপ ভিক্টোরিয়াস। হাঁটাচলা তো দূরের কথা, হ্যারি অদৃশ্য অবস্থায় কামরার মেঝেতে পড়ে রইল। ওর নাক দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে ওকে ভিজিয়ে দিচ্ছে। করিডোর দিয়ে ছেলে মেয়েদের যাতায়াতের পদশব্দ শুনতে পাচ্ছে, তাদের কথাও। ওর মনে হলো লন্ডনে ট্রেনটা ফেরত যাবার সময় নিশ্চয়ই কেউ কামরা চেক করতে আসবে। তখন ওকে না দেখতে পেলেও তার পা ওর গায়ে লাগবে, এটাই ওর সবচেয়ে বড় আশা। ও শুয়ে শুয়ে ভাবল, পৃথিবীতে যদি কাউকে ও সবচেয়ে বেশি ঘেন্না করে সে হলো ম্যালফয়। রক্ত গড়িয়ে গড়িয়ে ওর হা করা খোলা মুখের ভেতর চলে যাচ্ছে, তাও রোধ করার ক্ষমতা নেই। কি অদ্ভুত পরিস্থিতি! একটু পরে ও আর মানুষের কথা, পায়ের শব্দ শুনতে পেল না। সকলেই বাইরে গভীর অন্ধকার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। হ্যারি ভাবল, রন আর হারমায়োনি স্টেশনে ওকে না দেখতে পেয়ে চলে যাবে হগওয়ার্টসে। তারপর গ্রেট হলে গিয়ে গ্রিফিন্ডর টেবিলে ওকে দেখতে না পেয়ে অপেক্ষা করবে এবং বারবার দেখতে থাকবে গ্রেট হল আর টেবিলগুলো। যখন ওরা নিশ্চিত হবে ও নেই, তখন হ্যারি লন্ডনের অর্ধেক রাস্তায় চলে যাবে। অনেক কিছু ভাবতে ভাবতে হ্যারি কথা বলার চেষ্টা করল, কিন্তু মুখ থেকে একটি শব্দও বেরোল না। তারপর ওর মনে পড়ল, কিছু উইজার্ড আছেন, যেমন ডাম্বলডোর, কথা বলতে না পারলেও স্পেল কাস্ট করতে পারেন। তখনও ওর ওয়ান্ডটা ধরতে চেষ্টা করল, কিন্তু ওয়ান্ডটা ওর হাত থেকে ছিটকে অদূরে পড়ে রয়েছে। ও মনে মনে বলতে লাগলো, একই ওয়ান্ড, কিন্তু যে অবস্থায় ওয়ান্ডটি ছিল সেই অবস্থাতেই রইল। ও ভাবল, ট্রেন চলার সময় বিরাট লেকের ধারে বড় বড় গাছের মর্মরধ্বনি শুনতে পাবে, হয়তো বহুদূর থেকে একটা প্যাঁচার তীব্র ডাক। কিন্তু সব কিছুই নীরব, নিথর। কিন্তু ট্রেন ছাড়বার আগে কেউ তো এসে কামরা সার্চ করলো না, অথবা শুনতে পেল না কোনো আতঙ্কিত স্বর, হ্যারি পটার কোথায় গেল? ওর চতুর্দিক থেকে হতাশা এসে ওকে ঘিরে ফেলল। ও চোখ বুজে কল্পনা করল, থ্রেস্টনের টানা গাড়িতে করে অনেক ছাত্রছাত্রী হগওয়ার্টসে যাচ্ছে। অন্ধকার ভেদ করে সকলে হাসছে, গান গাইছে, কথা বলছে। রন আর হারমোনিও কথা বলে চলেছে ক্যারিয়েজে বসে। ম্যালফয় ওর বন্ধুদের সঙ্গে আলাদা একটা ক্যারিয়েজে চেপে আনন্দ হাসিতে ফেটে পড়ছে, বলছে হ্যারিকে শাস্তি দেওয়ার কাহিনী। ট্রেনটা হঠাৎ দুলে উঠল। হ্যারি চিত হয়ে শুয়েছিল। ট্রেনটা দোলার সঙ্গে সঙ্গে ওকে পাশ ফিরিয়ে দিল। সিলিংয়ের বদলে ও নিজেকে দেখতে পেল ধূলি ধূসরিত বেঞ্চির তলায়। মেঝেটা কাঁপতে শুরু করলো, ইঞ্জিনের বাঁশি বেজে উঠল। এক্সপ্রেস ট্রেন একটু পর হগওয়ার্টস স্টেশন ছেড়ে কিংস ক্রস স্টেশনে ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছে। আশ্চর্য, একজনও কামরাতে ঢুকলো না বা নিয়মমাফিক চেক করতে আসলো না। তারপর ওর মনে হলো গা থেকে ইনভিজিবিলিটি ক্লোকটা সরে যাচ্ছে গেল। কে যেন কানের কাছে বলল, হ্যারি তুমি? তারপরেই উজ্জ্বল লাল আলোতে কামরাটা উদ্ভাসিত হলো। হ্যারির শরীর শিথিল হয়ে গেল। একটু একটু শরীরে ক্ষমতা ফিরে আসতে শুরু করলে ও ভালোভাবে বসতে পারল। হাতের পেছন দিয়ে নাক ফেটে যে রক্ত পড়ছিল তা মুছে মাথা তুলে দেখল টংসের হাতে ওর ইনভিজিবিলিটি ক্লোকটা।
ট্রেনের কামরার কাজগুলো ইঞ্জিনের বাষ্প এসে ঝাপসা করে দিল। মন্থর গতিতে ট্রেন চলতে শুরু করলো। দেরি করো না হ্যারি, দাঁড়াও, ট্রেন থেকে আমাদের লাফ দিতে হবে। গতি বাড়লে নামা সম্ভব হবে না। এসো, প্ল্যাটফর্মে লাফিয়ে পড়ি। টংস করিডোর ধরে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে ফেলল। হ্যারিও দাঁড়িয়েছে টংসের পেছনে। ট্রেন তখন বেশ দ্রুত চলছে। ঝুঁকি নিয়েই ওরা চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ল। ধুলো ছেড়ে উঠে তাকিয়ে দেখল হগওয়ার্টস এক্সপ্রেস ধোঁয়া ছাড়তে ছাড়তে ছুটছে। তারপর আর দেখা গেল না। বাইরের ঠান্ডা হাওয়াতে হ্যারি ঠকঠক করে কাঁপতে লাগলো। নাকও ব্যথা করছে তার। টংস হ্যারির ইনভিজিবিলিটি ক্লোকটা ফেরত দিয়ে বলল, এমন কাণ্ড কী করেছে? ড্রেকো ম্যালফয়। তিক্ত স্বরে হ্যারি বলল, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। ঠিক আছে, গম্ভীর মুখে টংস বলল। অন্ধকার প্ল্যাটফর্ম। টংসকে একই রকম লাগছে, 12তে যেমন দেখেছিল তেমনই। তুমি যদি চুপ করে দাঁড়াও তো আমি তোমার নাক ঠিক করে দিতে পারি। হ্যারির ইচ্ছে হগওয়ার্টসে পৌঁছে ম্যাডাম পমফ্রের কাছে গিয়ে হিলিং স্পেল দিয়ে সারিয়ে নেবে। ম্যাডাম পমফ্রের ওপর দারুণ বিশ্বাস ওর। অ্যাপিসকে, টংস বলল। হ্যারির নাকটা খুব গরম হয়ে গেল, তারপরই ঠান্ডা। ও একটা হাত তুলে আলতোভাবে নাকে লাগালো। তেমন ব্যথা আছে বলে মনে হলো না। তাহলে টংস ক্ষতটা ঠিক করে দিয়েছে? তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার ক্লোকটা পিঠে ঝুলিয়ে নিতে পারো, আমরা হেঁটেই স্কুলে যেতে পারি। মুখে টংসের হাসি নেই। হ্যারি ক্লোকটা পিছে ঝোলাতেই টংস হাত তুলে দোলালো। হাত দোলাবার সাথে সাথে দুধ সাদা রঙের একটা চারপেয়ে জন্তু সামনে এসে দাঁড়ালো আর অন্ধকারের মধ্যে বিদ্যুতের গতিতে ছুটে চলে গেল। তুমি কি প্যাট্রোনাস ব্যবহার করলে? হ্যারি জিজ্ঞেস করল। ও ডাম্বলডোরকে এইরকমভাবে সংবাদ পাঠাতে দেখেছে। হ্যাঁ, আমি ক্যাসেলে খবর পাঠালাম যে তোমাকে খুঁজে পাওয়া গেছে। না পাওয়া পর্যন্ত সকলেই চিন্তা করত, আর দেরি করা ঠিক হবে না। যে রাস্তাটা স্কুলের দিকে গেছে সেই রাস্তা ধরে ওরা চলল। তুমি আমার খোঁজ পেলে কেমন করে? আমি দেখলাম তুমি ট্রেন থেকে নামোনি, আর আমি জানতাম তোমার কাছে ইনভিজিবিলিটি ক্লোকটা আছে। ভাবলাম কোনো কারণবশত তুমি লুকিয়ে আছো। যখন দেখলাম ওই কম্পার্টমেন্টের জানলার ব্লাইন্ডারগুলো ফেলা রয়েছে, তখন ভাবলাম ট্রেনের ভেতরে গিয়ে চেক করা উচিত। হ্যারি বলল, তুমি এখানে কেন এসেছো? আমি এখন হগসহেডে ডিউটি করছি। অর্ডার আছে স্কুলকে অতিরিক্ত প্রোটেকশন দেবার। টংস বলল, তুমি একা না এই কাজে আর কেউ আছে? আমি, প্রাউডফুড, স্যাভেজ আর ডলিউস এখানে আছি। ডলিউস যে গত বছরে ডাম্বলডোরকে অ্যাটাক করেছিল? ঠিক বলেছ। ওরা অন্ধকার সরু রাস্তাটা ধরে চলল। রাস্তাটা ক্যারিয়েজ চলার জন্য নতুন করে করা হয়েছে। হ্যারি আর চোখে ক্লোকের ফাঁক দিয়ে টংসকে দেখল। হ্যারির মনে আছে গত বছরে টংসের সঙ্গে অনেক ঠাট্টা তামাশা করেছিল। ঠাট্টা করলেও হাসত, জোকস করত। এখন মনে হচ্ছে সে একজন বয়স্ক, বেশ গম্ভীর ও কাজের উপযোগী। তাহলে মিনিস্ট্রিতে যেসব কাণ্ড কারখানা হয়েছিল তারই ফল? ওর মনে পড়ে গেল কথায় কথায় হারমায়োনি বলেছিল মাঝে মাঝে সিরিয়াসের মৃত্যুর জন্য ওকে সান্ত্বনা দিতে, ওকে বোঝাতে সিরিয়াসের মৃত্যু ওর জন্য হয়নি। কিন্তু হ্যারি তা করতে পারেনি। সিরিয়াসের মৃত্যুর জন্য ও কোনো ক্রমে দায়ী নয়, ওর থেকেও কম। কিন্তু সেদিন ওর সঙ্গে
সিরিয়াসের প্রসঙ্গ তুলতে ভালো লাগলো না। মনে হলো না তোলাই ভালো। ওরা দুজনে নীরবে শীতের রাতে গভীর অন্ধকারের মধ্য দিয়ে ক্যাসেলে চলল। টংসের লম্বা ক্লোক পথের ওপর পড়ে ফিসফিস শব্দ করতে লাগলো চলার সময়। হ্যারি বরাবরই ক্যারিয়েজে চেপে ক্যাসেলে যায়। হগসমিথ স্টেশন থেকে হগওয়ার্টস কতটা দূর তাইও জানে না। বেশ খানিকটা হাঁটার পর ও অবশেষে গেটের দুপাশে বড় বড় দুটো পিলার দেখতে পেল। দুটি পিলারের মাথাতে ডানাওয়ালা পিগ। ওর খুব শীত লাগছে, তারই সঙ্গে প্রচণ্ড খিদে। ও যত শিগগির পারে ভাবলেশীন টংসের হাত থেকে ছাড়া পেতে চাইল। গেটের কাছে গিয়ে গেট খুলতে গিয়ে দেখল বিরাট গেট শিকল দিয়ে বাঁধা। আলো হামর, হ্যারি আত্মপ্রত্যয়ের সঙ্গে বলল, ওয়ান্ডটা তালের কাছে এগিয়ে নিয়ে। কিন্তু গেটের তালাটা খুলল না। ওটা খুলবে না হ্যারি, ডাম্বলডোর গেটটা স্পেল দিয়ে বন্ধ করে রেখেছেন। হ্যারি চারিদিকে তাকালো। আমি তাহলে পাঁচিলে উঠতে পারি? হ্যারি টংসকে ভেতরে যাওয়ার উপায় বাতলাল। না না, পারো না, টংস সোজাসুজি বলল। সব জায়গায় অ্যান্টি ইন্ট্রুডার জিংস করা আছে। এই বছরে সিকিউরিটি সম্বন্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যারি ভেতরে ঢোকার ব্যাপারে টংসের কোনো সাহায্য না পেয়ে খুব বিরক্ত হলো। তাহলে তো দেখছি সারা রাত বাইরে পড়ে পড়ে ঘুমোতে হবে। ওই দেখো, তোমার জন্য কেউ গেট খুলতে আসছে, টংস বলল। দেখো। হ্যারি দেখল ক্যাসেলের মুখ থেকে একজন হাতে লণ্ঠন নিয়ে দোলাতে দোলাতে গেটের দিকে আসছে। হ্যারি চনমন করে উঠল। গেটকিপার হিসেবে ফিলসের সম্বন্ধে বিরূপ সমালোচনা অমূলক মনে হলো। লণ্ঠন হাতে নিয়ে লোকটা 10 ফিট দূরত্বের মধ্যে আসতেই হ্যারি ইনভিজিবিলিটি ক্লোকটা সরিয়ে ফেলল যাতে ওকে দেখতে পায়। দেখল লোকটি আর কেউ নয়, ও সবচেয়ে বেশি যাকে অপছন্দ করে, বাঁকা নেকো, তেল চকচকে বড় বড় কালো চুলওয়ালা সেভেরাস স্নেপ। বাবা, তুমি এসে গেছো। প্রফেসর স্নেপ কথাটা বলে হাতের ওয়ান্ডটা তালাতে ঠেকাতেই তালাটা খুলে গেল। শিকলটা সরে গেল। কটকট শব্দ করে গেট খুলে গেল। আবার বললেন, আহা পটার, তুমি এসে গেছো। তুমি ভেবেছ স্কুল রোবস না পরলে তোমাকে চেনা যাবে? আমি ট্রেনেতে বদলাবার সুযোগ পাইনি। আমি স্নেপ ওকে থামিয়ে দিলেন। বাইরে দাঁড়িয়ে রইলে কেন নিম্ফোডোরা? পটার আমার কাছে সুরক্ষিত থাকবে, তুমি ভেবো না। স্নেপ টংসকে বললেন। আমি ভাবছি হ্যাগ্রিড আমার পাঠানোর সংবাদ পেয়েছে কিনা, টংস ভুরু কুঁচকে বলল। হ্যাগ্রিড টার্ম ফিস্টে অনেক রাত পর্যন্ত ছিল, তাই হয়তো তোমার পাঠানোর সংবাদ পাইনি। পটার এসেছে খবর পেয়েই আমি এলাম। স্নেপ একটু সরে গিয়ে পটারকে ভেতরে আসার জায়গা করে দিল। আমি তোমার নতুন প্যাট্রোনাস দেখতে খুবই উৎসুক। কথাটা বলে স্নেপ আবার শেকল দিয়ে গেটটা বাঁধতে বাঁধতে টংসের মুখের সামনে গেটটা সশব্দে বন্ধ করে ওকে ব্যঙ্গ করে বললেন, মনে হয় তোমার পুরনো কাজটাই ভালো ছিল, নতুন প্যাট্রোনাসটা মনে হয় দুর্বল। স্নেপ লণ্ঠনটা হ্যারির মুখের সামনে তুললে সে আলোতে হ্যারি দেখল টংস রাগে ফেটে পড়ছে। টংস আলো থেকে অন্ধকারে সরে দাঁড়ালো। হ্যারি স্নেপের সঙ্গে ভেতরে যেতে যেতে পিছনে ফিরে টংসকে বলল, শুভরাত্রি, সাহায্য করার জন্য ধন্যবাদ, দেখা হবে হ্যারি। স্নেপ মিনিট খানেক কোনো কথা না বলে হ্যারির সঙ্গে চললেন। হ্যারির স্নেপের ওপর ঘৃণা উত্তরোত্তর বেড়েই চলেছে, এত বেশি যে তার উত্তাপে স্নেপ পুড়ে ছারখার হয়ে যেতে পারে। প্রথম থেকেই হ্যারির স্নেপের উপর বিরাগ। সিরিয়াসের প্রতি তার জঘন্য ব্যবহার ও বিরোধিতার জন্য হ্যারি কখনোই ওকে ক্ষমা করতে পারবে না। ডাম্বলডোর ওকে অনেক কথা বলেছেন,
সেই কথাগুলো গরমের ছুটিতে বারোতে থেকে অনেকবার ভাবার সময় পেয়েছে। স্নেপ মিনিস্ট্রিতে গোলমালের সময় সিরিয়াসকে যদি বিদ্রুপ করে না বলতেন, অর্ডার অব দ্য ফিনিক্সের সকলে যখন ভোল্ডেমর্টের সঙ্গে লড়াই করছে তখন তুমি লুকিয়ে বসে আছো, ওই বলাটাই সিরিয়াসের মৃত্যুর প্রধান কারণ। কথাটা শোনার পর তিনি মিনিস্ট্রিতে ছুটে গিয়েছিলেন। হ্যারি বিষয়টি কিভাবে ভুলতে পারে? ও জানে যে লোকটি এখন হাতে লণ্ঠন নিয়ে অন্ধকারে ওর সাথে যাচ্ছে, সিরিয়াসের মৃত্যু তার মনে কোনো দাগ কাটেনি, একটু দুঃখ পায়নি সে। এইরকম একজন মানুষকে ও কেমন করে ক্ষমা করতে পারে? দেরি করে পৌঁছানোর জন্য 50 পয়েন্ট গ্রিফিন্ডরের থেকে কাটা গেল, স্নেপ বললেন। হ্যাঁ, মনে হচ্ছে আরও 20 পয়েন্ট তোমার মাগল প্রীতির জন্য। আমার মনে হয় না যে টার্ম শুরু হওয়ার আগেই কোনো হাউস আজ পর্যন্ত নেগেটিভ পয়েন্ট লাভ করেছে। আমরা তো এখনো পুডিং খেতেও শুরু করিনি। সত্যি পটার, তুমি একটি দৃষ্টান্ত স্থাপন করলে। হ্যারির শরীরের রক্ত উত্তপ্ত হয়ে উঠল। স্নেপের কাছ থেকে এসব না শুনে বরং লন্ডনে ফিরে যাওয়াই ভালো ছিল। হ্যারি আত্মপ্রত্যয়ের সঙ্গে বলল, ওয়ান্ডটা তালের কাছে এগিয়ে নিয়ে। কিন্তু গেটের তালাটা খুলল না। ওটা খুলবে না হ্যারি, ডাম্বলডোর গেটটা স্পেল দিয়ে বন্ধ করে রেখেছেন। হ্যারি চারিদিকে তাকালো। আমি তাহলে পাঁচিলে উঠতে পারি? হ্যারি টংসকে ভেতরে যাওয়ার উপায় বাতলালো। না না, পারো না, টংস সোজাসুজি বলল। সব জায়গায় অ্যান্টি ইন্ট্রুডার জিংস করা আছে। এই বছরে সিকিউরিটি সম্বন্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। হ্যারি ভেতরে ঢোকার ব্যাপারে টংসের কোনো সাহায্য না পেয়ে খুব বিরক্ত হলো। তাহলে তো দেখছি সারা রাত বাইরে পড়ে পড়ে ঘুমোতে হবে। ওই দেখো, তোমার জন্য কেউ গেট খুলতে আসছে, টংস বলল। দেখো। হ্যারি দেখল ক্যাসেলের মুখ থেকে একজন হাতে লণ্ঠন নিয়ে দোলাতে দোলাতে গেটের দিকে আসছে। হ্যারি চনমন করে উঠল। গেটকিপার হিসেবে ফিলসের সম্বন্ধে বিরূপ সমালোচনা অমূলক মনে হলো। লণ্ঠন হাতে নিয়ে লোকটা 10 ফিট দূরত্বের মধ্যে আসতেই হ্যারি ইনভিজিবিলিটি ক্লোকটা সরিয়ে ফেলল যাতে ওকে দেখতে পায়। দেখল লোকটি আর কেউ নয়, ও সবচেয়ে বেশি যাকে অপছন্দ করে, বাঁকা নেকো, তেল চকচকে বড় বড় কালো চুলওয়ালা সেভেরাস স্নেপ। বাবা, তুমি এসে গেছো। প্রফেসর স্নেপ কথাটা বলে হাতের ওয়ান্ডটা তালাতে ঠেকাতেই তালাটা খুলে গেল। শিকলটা সরে গেল। কটকট শব্দ করে গেট খুলে গেল। আবার বললেন, আহা পটার, তুমি এসে গেছো। তুমি ভেবেছ স্কুল রোবস না পড়লে তোমাকে চেনা যাবে? আমি ট্রেনেতে বদলাবার সুযোগ পাইনি। আমি স্নেপ ওকে থামিয়ে দিলেন। বাইরে দাঁড়িয়ে রইলে কেন নিম্ফোডোরা? পটার আমার কাছে সুরক্ষিত থাকবে, তুমি ভেবো না, স্নেপ টংসকে বললেন। আমি ভাবছি হ্যাগ্রিড আমার পাঠানোর সংবাদ পেয়েছে কিনা, টংস ভ্রুকুসকে বলল। হ্যাগ্রিড টার্মফিস্টে অনেক রাত পর্যন্ত ছিল, তাই হয়তো তোমার পাঠানোর সংবাদ পাইনি। পটার এসেছে খবর পেয়েই আমি এলাম। স্নেপ একটু সরে গিয়ে পটারকে ভেতরে আসার জায়গা করে দিল। আমি তোমার নতুন প্যাট্রোনাস দেখতে খুবই উৎসুক। কথাটা বলে স্নেপ আবার শেকল দিয়ে গেটটা বাঁধতে বাঁধতে টংসের মুখের সামনে গেটটা সশব্দে বন্ধ করে ওকে ব্যঙ্গ করে বললেন, মনে হয় তোমার পুরনো কাজটাই ভালো ছিল, নতুন প্যাট্রোনাসটা মনে হয় দুর্বল। স্নেপ লণ্ঠনটা হ্যারির মুখের সামনে তুললে সে আলোতে হ্যারি দেখল টংস রাগে ফেটে পড়ছে। টংস আলো থেকে অন্ধকারে সরে দাঁড়ালো। হ্যারি স্নেপের সঙ্গে ভেতরে যেতে যেতে পিছনে ফিরে টংসকে বলল, শুভরাত্রি,
সাহায্য করার জন্য ধন্যবাদ। দেখা হবে হ্যারি। স্নেপ মিনিটখানেক কোনো কথা না বলে হ্যারির সঙ্গে চললেন। হ্যারির স্নেপের ওপর ঘৃণা উত্তরোত্তর বেড়েই চলেছে, এত বেশি যে তার উত্তাপে স্নেপ পুড়ে ছারখার হয়ে যেতে পারে। প্রথম থেকেই হ্যারির স্নেপের উপর বিরাগ। সিরিয়াসের প্রতি তার জঘন্য ব্যবহার ও বিরোধিতার জন্য হ্যারি কখনোই ওকে ক্ষমা করতে পারবে না। ডাম্বলডোর ওকে অনেক কথা বলেছেন, সেই কথাগুলো গরমের ছুটিতে বারোতে থেকে অনেকবার ভাবার সময় পেয়েছে। স্নেপ মিনিস্ট্রিতে গোলমালের সময় সিরিয়াসকে যদি বিদ্রুপ করে না বলতেন, অর্ডার অব দ্য ফিনিক্সের সকলে যখন ভোল্ডেমর্টের সঙ্গে লড়াই করছে তখন তুমি লুকিয়ে বসে আছো, ওই বলাটাই সিরিয়াসের মৃত্যুর প্রধান কারণ। কথাটা শোনার পর তিনি মিনিস্ট্রিতে ছুটে গিয়েছিলেন। হ্যারি বিষয়টি কিভাবে ভুলতে পারে? ও জানে যে লোকটি এখন হাতে লণ্ঠন নিয়ে অন্ধকারে ওর সাথে যাচ্ছে, সিরিয়াসের মৃত্যু তার মনে কোনো দাগ কাটেনি, একটুও দুঃখ পায়নি সে। এইরকম একজন মানুষকে ও কেমন করে ক্ষমা করতে পারে? দেরি করে পৌঁছানোর জন্য 50 পয়েন্ট গ্রিফিন্ডরের থেকে কাটা গেল, স্নেপ বললেন। হ্যাঁ, মনে হচ্ছে আরও 20 পয়েন্ট তোমার মাগল প্রীতির জন্য। আমার মনে হয় না যে টার্ম শুরু হওয়ার আগেই কোনো হাউস আজ পর্যন্ত নেগেটিভ পয়েন্ট লাভ করেছে। আমরা তো এখনো পুডিং খেতেও শুরু করিনি। সত্যি পটার, তুমি একটি দৃষ্টান্ত স্থাপন করলে। হ্যারির শরীরের রক্ত উত্তপ্ত হয়ে উঠল। স্নেপের কাছ থেকে এসব না শুনে বরং লন্ডনে ফিরে যাওয়াই ভালো ছিল। তুমি নিশ্চয়ই নানাভাবে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলে, তাই না? স্নেপ বলে চললেন। ফ্লাইং কার নেই, যাবে কেমন করে? সে যাই হোক, তুমি বোধহয় ভাবছিলে ফিস্ট চলাকালীন ঝড়ের বেগে গ্রেট হলে ঢুকলে বেশ নাটকীয়তা হবে, তাই না? অনেক ক্রুদ্ধ হওয়া সত্ত্বেও হ্যারি নিজেকে সংযত করে রাখল। মনে হচ্ছিল আর বেশি সময় চুপ করে থাকলে ওর সমস্ত শরীর ফেটে চৌচির হয়ে যাবে। হ্যারি জানে স্নেপ ওকে নানাভাবে বিব্রত করতে, কথার সূঁচ ফোটাতে লণ্ঠন হাতে নিয়ে গেট খুলতে এসেছে। সহানুভূতি বা ছাত্র হিসেবে স্নেহ করার জন্য নয়। স্নেপের কথা তো এখন কেউ শুনতে পাবে না। হাঁটতে হাঁটতে ওরা শেষ পর্যন্ত ক্যাসেলের সিঁড়ির কাছে পৌঁছল। ওক গাছের কাঠ দিয়ে বানানো বিরাট দরজা খুলে যেতেই হ্যারির চোখ পড়ল নিস্তেজ এন্ট্রেন্স হল। গ্রেট হলের দরজা খোলা রয়েছে, সেখান থেকে ভেসে আসছে অনেক কথাবার্তা, হাসি, প্লেট আর গ্লাসের টুংটাং শব্দ। হ্যারি ক্ষণিকের জন্য দরজার মুখে দাঁড়িয়ে ভাবল, ইনভিজিবিলিটি ক্লোকটা পরে ভেতরে ঢুকে লম্বা গ্রিফিন্ডর টেবিলের সকলের দৃষ্টি এড়িয়ে বসে পড়লে কেমন হয়। ক্লোক পরার আগেই স্নেপ ওর মনের কথাটা বুঝতে পেরে বললেন, না না, অদৃশ্য হয়েও না, তুমি সোজা সকলের সামনে দিয়ে হেঁটে যাও, সবাই যেন তোমায় দেখতে পায়, আর এটাই তো তুমি চেয়েছিলে, আমার দৃঢ় বিশ্বাস। হ্যারি স্নেপের হাত থেকে রেহাই পাওয়ার জন্য খোলা দরজা দিয়ে সোজা ভেতরে ঢুকে গেল। ও দেখল বরাবরের মতো হলের মাঝখানে 4টে হাউজের জন্য 4টে লম্বা টেবিল। স্টাফ টেবিলটা একটু ওপরে পাতা রয়েছে। সমস্ত হলটা আলো, ফুল আর উড়ন্ত মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। প্রথমেই প্রচণ্ড আলোয় ওর চোখ ধাঁধিয়ে গেল। ও খুব জোরে জোরে হেঁটে হাফলপাপের টেবিল পার হয়ে নিজের হাউজের টেবিলের দিকে এগিয়ে গেল। হলের সকলেই ওর দিকে হাঁ করে তাকিয়ে রইল। কেউ কেউ ওকে ভালো করে দেখতে পাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ল। হ্যারির চোখ পড়ল রন হারমায়োনির ওপর। কারো দিকে না তাকিয়ে ওদের দুজনের মাঝখানে গিয়ে বসে পড়ল। ব্লাইমে, তুমি কোথায় ছিলে? তোমার মুখে আঘাতের চিহ্ন কেন? শুধু রন নয়, আরও অনেকের একই প্রশ্ন। তারই সঙ্গে মৃদু মৃদু হাসি। হ্যারি একটা চামচ নিয়ে নিজের মুখের
থ্যাবড়া ব্যাকা প্রতিবিম্ব দেখতে দেখতে বলল, কেন, কি হয়েছে? তোমার সারা মুখে রক্ত লেগে রয়েছে। হারমাইনি বলল, এদিকে এসো। ও হাতের ওয়ান্ডটা হ্যারির মুখের কাছে নিয়ে গিয়ে বলল, টাচ দিও। শুকনো রক্তগুলো উধাও হয়ে গেল। ধন্যবাদ, হ্যারি বলল। ওর মনে হলো মুখটা সাফ হয়ে গেছে। আমার নাকটা কি ফুলো ফুলো দেখাচ্ছে? না, স্বাভাবিক, হারমাইনি বলল। কেন, তোমার নাকি কি হয়েছিল? যাকে, তুমি কোথায় ছিলে? আমরা তো ভয় পেয়ে গেছি। পরে সব কথা বলা যাবে, হ্যারি কাঠখোট্টাভাবে বলল, কারণ ও লক্ষ্য করল জিনি, নেফিল, ডিন আর সিমাস ওর কথা শুনছে। এমনকি হেডলেস নিক, গ্রিফিন্ডার টাওয়ারের ভূত কোথা থেকে উড়ে এসে টেবিলে জুড়ে বসেছে। কিন্তু হারমাইনি বলল, এখন নয় হারমাইনি, গভীর অর্থপূর্ণ গলায় হ্যারি বলল। ওরা হয়তো ভাবছে হ্যারি খুব সম্ভব সাহসের সঙ্গে কিছু ডেথ ইটার অথবা ডিমেন্টরের সঙ্গে লড়াই করে ফিরেছে, তাই এত শোনার আগ্রহ। তবুও অরিজেই ম্যালফয় ঘটনাটাকে সকলকে বাড়িয়ে চাড়িয়ে বলবে কোনো সন্দেহ নেই। তাহলেও অনেক গ্রিফিন্ডরের কানে ম্যালফয়ের কথা নাও যেতে পারে। হ্যারি রনের প্লেটের এক ধারে রাখা কয়েকটা চিকেন লেগ আর এক মুঠো চিপস তুলতে গেল, কিন্তু হাত দেবার আগেই সেগুলো উধাও হয়ে গিয়ে তার বদলে সেখানে পুডিং এলো। হারমাইনি বলল, তোমার ভাগ্য সুপ্রসন্ন নয়, সর্টিং দেখতে পেলে না। রন হাত বাড়িয়ে একটা বড় দেখতে চকলেট ক্রেট পায় দায়িত্ব দিয়ে তুলে নিল। হ্যারি একখণ্ড ট্রেকেলটার তুলে নিয়ে বলল, হ্যাট ইন্টারেস্টিং কিছু বলেছে? সেই একঘেয়ে কথা, সত্যি। ওই শত্রুদের আক্রমণ প্রতিহত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তুমি এসব জানো। ডাম্বলডোর ভোল্ডেমর্ট সম্পর্কে কিছুই বলেননি? খুব একটা কিছু বলেননি, তবে মেন স্পিচ উনি ফিস্টের শেষে বলবেন, তাই না? এইবার শুরু হবে মনে হয়। স্নেপ বলেছিল হ্যাগ্রিড ফিস্টে দেরি করে আসবে। তুমি স্নেপকে দেখেছ? কী করে এলে? রন বলল, মুখ পট্টি খাবার ওর সঙ্গেই তো এলাম। হ্যারি প্রসঙ্গটা বাদ দিতে চাইল। বেশি দেরি নয়, হ্যাগ্রিড কয়েক মিনিট দেরি করেছে মাত্র। হ্যারি ওদিকে তাকাও, হ্যাগ্রিড তোমাকে হাত নাড়ছে। হ্যারি স্টাফ টেবিলের দিকে তাকিয়ে দেখল হ্যাগ্রিড ওর দিকে তাকিয়ে হাত নাড়ছে। হ্যাগ্রিডের পাশে বসেছেন প্রফেসর ম্যাকগোনাগল। তাকে এত খাটো দেখাচ্ছে যে তার মাথাটা হ্যাগ্রিডের কনুইয়ের কাছে ঠেকেছে। ম্যাকগোনাগল ওদের হাউসের হেড। মুখ দেখে মনে হলো উনি হ্যারিকে দেখে হ্যাগ্রিডের হাত নাড়াটা একদম পছন্দ করছেন না। হ্যারি হ্যাগ্রিডের অন্যধারে ডিভিনেশন টিচার্স প্রফেসর ট্রলোনিকে দেখে একটু আশ্চর্য হয়ে গেল। উনি কদাচিৎ তার ঘর ছেড়ে আসেন, তাছাড়া তাকে আগে কখনো স্টার্ট অফ টার্ম ফিস্টে দেখা যায়নি। তাকে যেমন সবসময় কিংভূত কিমাকার দেখায়, তেমনিভাবেই কিংভূতভাবে বসে রয়েছেন, চমকি লাগানো শাল গায়ে, তাতে আলো পড়ে ঝকমক করছে। বিরাট বড় মোটা কাচের চশমায় আড়ালে চোখ দুটো বেল্লায় দেখাচ্ছে। ছাত্রছাত্রীরা অনেকেই তাকে ভণ্ড বললেও গত টার্মের শুরুতে হ্যারি জেনেছে তার ভবিষ্যৎবাণীর কারণেই ভোল্ডেমর্ট হ্যারির বাবা মাকে হত্যা ও হ্যারিকে আক্রমণ করেছিল। এরপর থেকে ট্রলোনিকে একেবারেই ওর অপছন্দ। তবে ভালো ব্যাপার হলো এই নতুন টার্মে ওকে আর ডিফিনেশন ক্লাস নিতে হবে না। ট্রিলনির বেকুনের মতো দুই চোখের দৃষ্টি হ্যারির উপর পড়তেই ও স্লিদরিন টেবিলের দিকে তাকালো। দেখল ম্যালফয় ওর নাক নিয়ে ঠাট্টা তামাশা করছে, হাসছে, বন্ধুরাও হাততালি দিচ্ছে। ম্যালফয়ের রসিকতা হ্যারির শরীরের ভেতর আগুন জ্বালিয়ে দিল, জ্বালা করতে লাগলো ওর সমস্ত শরীরটা। তবে ও ম্যালফয়কে ছেড়ে দেবে না, অতর্কিতে আক্রমণের সুযোগ আর ওকে দেবে না। হারমাইনি বলল, তাহলে স্লাগহর্ন কি চান, কিছু বুঝলে? মিনিস্ট্রির মধ্যে আসলে কি হয়েছিল জানতে চেয়েছিলেন, হ্যারি বলল। হারমাইনি সশব্দে নিঃশ্বাস নিয়ে বলল,
সারা পথ আমাদের প্রশ্নের পর প্রশ্ন করে মাথা খারাপ করে দিয়েছে, তাই না রন? সত্যি, রন বলল। সকলেই জানতে চেয়েছে তুমি কি সত্যি চোজেন ওয়ান। বুঝলে ভূতেরাও আজকাল এই আলোচনা করছে। হেডলেস নিক মাঝখান থেকে বলে উঠল এবং মাথাটা হাত দিয়ে হ্যারির দিকে ঘোরালো। আমি পটার সম্বন্ধে অনেক কিছু জানি, বলতে পারো সকলেই জানে পটার আমার বন্ধু। আমি ভূত সম্প্রদায়কে জানিয়েছি যে আমি তোমার কাছ থেকে কোনো খবর জানার জন্য বিরক্ত করব না। তাছাড়া হ্যারি পটার খুব ভালোভাবেই জানে আমি ওর খুব বিশ্বস্ত, আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে। এই কথাটা আমি ওদের সাপ বলে দিয়েছি। আমি প্রাণ দেব, তবু ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। রন বলল, কথাটার কোনো মানে হয়? প্রাণ আবার দেবে কি? তুমি তো আগেই মরে গেছো। আবার তুমি ভোতা কোদাল দিয়ে মাটি খুঁড়তে চলেছ, হেডলেস নিক বলল ঝগড়াটে গলায়। তারপর গ্রিফিন্ডর টেবিলের শেষ প্রান্তে ভাসতে ভাসতে চলে গেল। ডাম্বেলডোর ঠিক সেই সময়ে স্টাফ টেবিলের সামনে থেকে উঠে দাঁড়ালেন। হলের মধ্যে হট্টগোল নিমেষে স্তব্ধ হয়ে গেল। ডাম্বেলডোর যেন আলিঙ্গন করছেন সেইভাবে দুহাত দুধারে প্রসারিত করে হাসতে হাসতে বললেন, শুভ সন্ধ্যায় সকলকে আমার শুভকামনা। হাত তেমনই প্রসারিত রইল সকলকে আলিঙ্গনের জন্য। হ্যারি, ওনার হাতে কি হয়েছে? হারমাইনি ফিসফিস করে বলল। হারমাইনি ছাড়া হলের সকলেই দেখছে ডাম্বলডোরের ডান হাতের অনেকটা পুড়ে কালো হয়ে গেছে, যেন সেই অংশে প্রাণ নেই। ডার্সলিদের প্রিভেট ড্রাইভের বাড়িতে সেদিন রাতে হ্যারিকে নিয়ে আসার সময় হাতটা এমনই ছিল। হলের ভিতর ফিসফিসানি চলল। তারা কেন নিজেদের মধ্যে কথা বলছে ডাম্বলডোর বুঝতে পারলেন। বিষয়টা তার ডান হাতে পোড়া দাগ। ডাম্বলডোর সুন্দর করে হেসে সোনালি গোলাপি জামার হাতাটা টেনে দিলেন ক্ষতস্থানের ওপর। সামান্য ব্যাপার, চিন্তার কারণ নেই, ডাম্বলডোর সাধারণভাবে বললেন। এখন আমাদের স্কুলের নবাগত ছাত্রছাত্রীদের আমি প্রীতি জানাচ্ছি। আমাদের পুরাতন ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত, তাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর একটি বছর ম্যাজিক্যাল এডুকেশন তোমাদের জন্য উন্মুক্ত। হ্যারি হারমাইনির কানে কানে বলল, গরমের ছুটির আগে যখন আমাকে আঙ্কেল ভার্ননের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন, তখনও পোড়া ডাক্তার দেখেছিলাম। ভেবেছিলাম এতদিনে হয়তো সেরে গেছে। ম্যাডাম পম্ফ্রে কি চিকিৎসা করেননি? করা উচিত ছিল। মনে হচ্ছে ঘাটা শুকিয়ে আসছে, হয়তো বা প্রাণ নেই। হারমাইনি শিউরে উঠে বলল, শুনেছি কিছু কিছু ক্ষত থাকে যেগুলো তুমি সারাতে পারবে না, পুরনো অভিশপ্ত কিছু বিস্ময় ক্ষত যার কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। ডাম্বেলডোর বলে চললেন, মিস্টার ফিল্চ আমাদের কেয়ারটেকার আমাকে বলতে বলেছেন আমাদের এখানে উইজলি উইজার্ড উইজেস থেকে কিনে আনা কোনো রকম জোক আইটেম সম্পূর্ণ নিষিদ্ধ। যারা তাদের হাউজের হয়ে কুইডিচ টিমে খেলতে ইচ্ছুক, তারা তাদের নাম হেড অফ হাউসের কাছে দেবে। আমরা এই বছর একজন তরুণ কুইডিচ ধারাভাষ্যকারের খোঁজে আছি। যারা হতে ইচ্ছুক তারাও যেন তাদের নাম তাদের হেড অফ হাউসের কাছে পাঠায়। এই বছরে আমাদের শিক্ষকদের দলে একজন নতুন শিক্ষককে পেয়েছি, প্রফেসর স্লাঘর্ন। আমরা সকলেই তাকে স্বাগত জানাই। প্রফেসর স্লাঘর্ন চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। মোমবাতির আলোয় তার টাক মাথা চকচক করে উঠল। ওয়েস্টকোটের অন্তরাল থেকে তার বিরাট ভুঁড়িটা টেবিলে ঠেকল। উনি আমাদের স্কুলে আগেও ছিলেন, আমার সহকর্মী। উনি তার অতীতের পোষণ মাস্টার হিসেবে এবারেও শিক্ষকতা করবেন। পোষণ পোষণ শব্দটা সারা হলে প্রতিধ্বনিত হতে লাগত। মনে হলো ওরা শব্দটা বোধহয় ঠিক মতো শোনেনি। রন আর হারমাইনি একযোগে বলল, হ্যারির দিকে তাকিয়ে, কিন্তু তুমি বলেছিলে। প্রফেসর স্নেইপ, দয়া করে
ডাম্বলডোর এমন এক উচ্চকণ্ঠে বললেন যাতে হলের সমবেত গুঞ্জন ছাপিয়ে যায়, প্রফেসর স্নেপ ডিফেন্স এগেইনস্ট ডার্ক আর্ট টিচার হিসেবে কার্যভার গ্রহণ করবেন। না! হ্যারি এত উচ্চকণ্ঠে কথাটা উচ্চারণ করল যে হলের সবাই ওর দিকে তাকালো। হ্যারিকে তার জন্য একটুও বিচলিত মনে হলো না। ও ক্রোধদীপ্ত দৃষ্টিতে স্টাফ টেবিলের দিকে তাকিয়ে রইল। আশ্চর্য! স্নেপকে কি করে ডিফেন্স এগেইনস্ট ডার্ক আর্ট টিচার করতে চাইলেন প্রফেসর ডাম্বলডোর? বিশেষ করে এই সময়ে সকলে কি জানে না প্রফেসর ডাম্বলডোরের ওই কাজের জন্য স্নেপের উপর আস্থা নেই? কিন্তু হ্যারি, তুমি তো বলেছিলে স্ল্যাঘন আমাদের ডিফেন্স এগেইনস্ট ডার্ক আর্ট শেখাবেন। হঠাৎ পরিবর্তন হলো কেন? সকলেই কি এত বছর ধরে জানে না স্নেপ ডাম্বলডোরের বিশ্বাসের পাত্র নয়? হারমাইনি ফিসফিস করে বলল। আমার মনে হয় বলেছিলেন, হ্যারি বলল, কিন্তু মনের এমন অবস্থা ঠিক কী বলেছিলেন হ্যারির মনে পড়ছে না। স্নেপ ডাম্বলডোরের পাশে বসেছিলেন। তার নাম ঘোষণার পর সৌজন্যের সময় মৃদু হেসে শুধুমাত্র একটা হাত তুললেন। হ্যারি যে লোকটাকে সবচাইতে বেশি ঘেন্না করে তার মুখের দিকে তাকিয়ে দেখল জয়ের হাসিতে তার মুখটা উদ্ভাসিত। তবে এর মধ্যে একটি ভালো বিষয় যে স্নেপ এবছরের শেষে চলে যাবেন। রন বলল, তার অর্থ কি হ্যারি? তোমরা জানো না ওই কাজটার উপর জিংস দেওয়া আছে? কেউ ওই পোস্টে 1 বছরের বেশি টিকতে পারে না। কুইরেল কর্মরত অবস্থায় মারা গেছিল। আমি ব্যক্তিগতভাবে ভাবছি চুপচাপ থাকবো আর একটি মৃত্যুর অপেক্ষায়। হ্যারি, কি সব বাজে বাজে বকছ? হারমাইনি রাগ করে বলল। রন বলল, এমনও তো হতে পারে বছরের শেষে স্নেপ পোষণের টিচার হতে পারেন। বুড়ো স্ল্যাঘন হয়তো 1 বছরের বেশি কাজ করতে চাইবেন না। মুডিও করেননি। ডাম্বলডোর গলা কাখাড়ি দিলেন। শুধু হারমাইনি, হ্যারি বা রন নয়, হলে যারা তখন ছিল, স্নেপ শেষ পর্যন্ত তার অভীষ্ট সিদ্ধ করতে পেরেছে তা দেখে সবাই নিজেদের মধ্যে কথা বলাবলি করতে লাগলো। ডাম্বলডোর তারপর শিক্ষকদের নিয়োগ সম্বন্ধে আর কোনো কথা বললেন না, কিন্তু চুপ করে রইলেন হলের সম্পূর্ণ নিরাপত্তার জন্য। তোমরা সকলেই জানো লর্ড ভোল্ডেমর্ট এবং তার অনুগামীরা এখন সবাই নতুন করে শক্তি সঞ্চয় করছে। নীরবতা আরও যেন বেশি ঘনীভূত হলো ডাম্বলডোরের উক্তির পর। হ্যারি আর চোখে ম্যালফয়ের দিকে তাকালো। ম্যালফয়ের দৃষ্টি ডাম্বলডোরের দিকে নয়, অন্যদিকে। সে একটা কাঁটা চামচ ওয়ান্ডের মুখে রেখে ঘোরাচ্ছে, এমন এক মুখের ভাব যে হেডমাস্টারের কথা ওর কাছে মূল্যহীন। আমি জোর দিয়ে বললেও তোমাদের বোঝাতে পারবো না বর্তমান অবস্থা কি সাংঘাতিক অবস্থায় পৌঁছেছে। আমাদের হগওয়ার্টসে থাকার সময় আমাদের সকলকেই দেখতে হবে যে আমরা সুরক্ষিত কিনা। এই বছর গরমকাল থেকে আমরা ক্যাসেলকে স্পেল দ্বারা সুরক্ষিত করেছি, নতুন নতুন শক্তিশালী স্পেল প্রয়োগ করেছি। আমরা মোটামুটি সুরক্ষিত। তাহলেও আমাদের ছাত্র অথবা স্টাফ মেম্বাররা যেন সর্বদা প্রস্তুত থাকেন। আমি তাই তোমাদের অনুরোধ করছি, তোমাদের শিক্ষকরা যদি কোনো রকম সিকিউরিটি রেস্ট্রিকশন করেন তাহলে সেগুলি নিজেদের স্বার্থে মেনে চলতে হবে। বিরক্তকর হোক না কেন, তোমরা কখনো রাতে ঘরের বাইরে বেরোবে না। যদি ক্যাসেলের ভেতরে বা বাইরে কোনো রকম অসাধারণ কিছু দেখো তাহলে নজরে আনবে। আমি বিশ্বাস করি আপন স্বার্থে তোমরা সব নিয়ম মেনে চলবে, নিজের এবং আশেপাশের মানুষের নিরাপত্তার জন্য। ডাম্বলডোর ভাষণ শেষ করে ছাত্রদের দিকে তাকিয়ে হাসলেন। এখন রাত হয়েছে, সকলের উচিত যে যার উষ্ণ বিছানায় শুয়ে পড়ার সময় আগামীকালের লেসনের ওপর দৃষ্টি দেওয়া। গুড নাইট। ছাত্রছাত্রীরা তাদের ডরমিটরিতে যাওয়া শুরু করল। গ্রেট হলের চেয়ার টেবিল যথাস্থানে রাখার ব্যবস্থা করতে লাগলো কর্মীরা। হ্যারির সকলের সঙ্গে গ্রেট হল ছেড়ে যাওয়া অথবা ম্যালফয়ের গ্রিফিন্ডরদের শুনিয়ে ট্রেনের ঘটনা শোনার কোনো ইচ্ছা ছিল না। হারমাইনি তার প্রিফেক্ট ডিউটি করতে ব্যস্ত রইল, কিন্তু রন হ্যারির সঙ্গে রইল। সত্যি করে বলো তো, তোমার নাকি কী হয়েছিল? সবাই হল ছেড়ে চলে যাওয়ার পর রন হ্যারিকে জিজ্ঞেস করল। হলে শুধুমাত্র ওরা দুজন। হ্যারি ওকে যা যা ঘটেছিল সব বলল। বন্ধুর প্রতি ভালোবাসার কারণে রন সব শোনার পর হাসল না। রন গম্ভীর হয়ে বলল,
তাই দেখলাম নাকে হাত দিয়ে ম্যালফয় কিছু বলছে আর হাসছে। হ্যারি তিক্ত স্বরে বলল, এটা বড় কথা নয়, তোমাকে তো সব বলেছি। ও ওখানে আমাকে ধরার আগে ও কি করছিল, ও কি বিষয়ে আলাপ করছিল। হ্যারি ধারণা করেছিল রন ম্যালফয়ের দম্ভের কথা শুনে অবাক হবে, কিন্তু সে বোকার মতো চুপ করে রইল। এ বিষয়ে একটুও ভেবো না, সে নিজেকে জাহির ও অন্যদের ভয় দেখানোর জন্য ওসব বলেছে। হ্যারি, হু ওকে দিয়ে কি কাজ করাবেন? তুমি কেমন করে ভাবতে পারো ভোল্ডেমর্ট হগওয়ার্টসে তার কোনো লোক থাকুক? তা চাই না। এটাই প্রথম ঘটনা নয়। আমি মনে করি তুমি নামটা উচ্চারণ করবে না, হ্যারি। পেছন থেকে কে যেন কথাটা বলল। তার কথায় ভৎসনার সুর। হ্যারি পিছনে তাকালো, দেখলো হ্যাগ্রিড মাথা নাড়ছেন। ডাম্বলডোর তো নামটা বলেন। হ্যারি একগুঁয়ের মতো বলল, হ্যাঁ, খাঁটি কথা। আরে, তিনি তো ডাম্বলডোর, তাই না? হ্যাগ্রিড বললেন রহস্যপূর্ণ স্বরে। তো এইবার হ্যারি, বলো তো দেখি, ফিস্টে দেরি করে আসার কারণ? আমি তো খুব চিন্তিত ছিলাম। ট্রেনে আটকা পড়ে গিয়েছিলাম, হ্যারি বলল। তা তুমি দেরি করে এলে কেন? আমি আমি গ্রফের সঙ্গে ছিলাম। হ্যাগ্রিড খুব খুশি মনে বলল। পথ হারিয়ে ফেলেছিল। ও এখন পর্বতের নতুন একটা আস্তানা জুটিয়েছে। অবশ্য ডাম্বলডোর ঠিক করে দিয়েছেন একটি সুন্দর বিরাট গুহা জঙ্গলের মধ্যে যেভাবে ছিল তার চেয়ে এখন অনেক ভালো আছে। আমরা মাঝে মধ্যে অনেক কথাবার্তা বলি। সত্যি? হ্যারি বলল। রনের দৃষ্টির আড়াল করল নিজেকে হ্যারি। গতবারে হ্যাগ্রিডের হাফ ব্রাদার দারুণ কাণ্ড কারখানা করেছিল, গাছ গোড়া শুদ্ধ উপড়ে ফেলেছিল। সেই ভাই মাত্র 5টা কথা বলতে পারত, তার মধ্যে দুটো তো ঠিকমতো উচ্চারণই করতে পারত না। ও এখন অনেক কিছু শিখেছে, হ্যাগ্রিড গর্বের সঙ্গে বলল। তুমি শুনে অবাক হবে হ্যারি, আমি গ্রফকে আমার অ্যাসিস্ট্যান্ট হবার জন্য ট্রেনিং দেওয়ার কথা ভাবছি। রন খুব জোরে নাক দিয়ে শব্দ করল, তারপর দারুণ শব্দ করে হাঁচি দিল। কথা বলতে বলতে ওরা তখন ওক গাছের কাঠের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাগ্রিড বলল, কাল তোমাদের সঙ্গে দেখা হবে লাঞ্চের পর। সকালবেলা পারো তো একবার এসে বাঘকে হ্যালো করে যাও, মানে উইদারুংসের কথা বলছি। হ্যাগ্রিড হাত তুলে ফেয়ারওয়েল জানিয়ে গাঢ় অন্ধকারে ওর বাড়ির দিকে চলে গেল। হ্যারি রনের দিকে তাকালো, দেখল রনের মুখটা তারই মতো বিষণ্ণ, ওরই মতো হতাশার সাগরে ডুবে যাচ্ছে। তুমি কি কেয়ার অফ ম্যাজিক্যাল ক্রিচার সাবজেক্টটা নিচ্ছ? মাথা নাড়ল রন। তুমি নিচ্ছ? হ্যারি রনের মতো মাথা নাড়ল। আর হারমায়োনি? রন বলল, সে কি নিচ্ছে? হ্যারি একই রকমভাবে মাথা নাড়ল। হ্যাগ্রিড যখন জানতে পারবে তার 3 প্রিয় ছাত্রছাত্রী তার সাবজেক্ট ছেড়ে দিয়েছে, হ্যারি মনে করল কথাটা মাথায় না নাই বোধহয় ভালো ছিল।